গল্পের শুরুতেই বলে নিচ্ছি, গল্পটি পুরোটাই কাল্পনিক। এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এবার গল্প শুরু করা যাক। তে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, এমন সময় কেউ একজন তার হাতে হ্যাঁচকা টান মেরে ভেতরে একটা রুমের দিকে নিয়ে যায়। তে চিৎকার করে উঠবে, অমনি লোকটি তার মুখ চেপে ধরে ঝাঁঝালো গলায় বলে ওঠে, বিয়ে করার খুব শখ জেগেছে তাই না? এত যদি শখ থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছের মতো ভন ভন করছিলি কেন? তে পিট পিট চোখে তাকায় সামনে। সামনে থাকা লোকটি তার জাঙ্কুক ভাইয়া। শুধু জাঙ্কুক ভাইয়া বললে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায়, যাকে সে এতদিন এক পাখিক ভালোবেসে এসেছে। আর মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ যেই থেকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়েছে। সমস্যা কি ওনার? বিয়েটা তার নিজের ইচ্ছে, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার তো পিত্তি জ্বলে কেন? ভেবেই তের প্রচণ্ড রাগ। জাঙ্কুককে শরীরের সর্বোচ্চ ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, আমার বিয়ে হবে, তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দেব। আমার গাল ফাটানোর অমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কি শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রায় শুধু আমার বরেরই আছে, আপনার নয়। জাঙ্কুক এবার আরও রেগে যায়। দেখে আবারও দেয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হওয়ার কি আছে জাঙ্কুক ভাইয়া? যা সত্যি তাই বলছি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তুই বুঝছিস না, তুই একজনের মন নিয়ে খেয়েছিস। আমি তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগে সব ভুলে গেলি? বাহ, কয়দিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে। অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ ওঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছু আসে যায় না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পর আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। পরেতে জাঙ্কুকে এক ছটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ জাঙ্কুকের আগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফুলের উপর খুব জোরে ছুঁড়ে মারে। জাঙ্কুকের এমন উদ্ভট বিহেভিয়ারে তে সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। কেউ যদি দেখে ফেলে। সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে জাঙ্কুককে পাশ কাটিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতে এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা আবার ধু ধু করে ওঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যেই মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের উপর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই তে, নিচে আয় তো দেখি। তে তাড়াতাড়ি নিজের চোখের পানিটা মুছে নেয়। তার ফুপি তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, তার মা বাবা, সাথে কাজিন। উনি হাসি মুখে বলে ওঠেন, তে, ছেলেপক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে, তারা চায় আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরা ভাবছি দেরি করব না, শুভ কাজে দেরি করতে নেই। তোর ফুপু ঠিক বলছে তে, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন জাঙ্কুক এসে সিঙ্গা সোফাটায় ধপাস করে বসে। বিদায় করো আপু, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে জড়িয়ে রাখার মানেই হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস তে? ও সরি সরি, তোমার তো এখনো বিয়ে হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস না জাঙ্কুক, চুপ থাকতে পারিস না? জাঙ্কুকের মা বলে উঠল, চুপ আর কিভাবে থাকি মা? তের বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। জাঙ্কুকের কথায় তে জবাব দেয়নি। জাঙ্কুকের দৃষ্টি এক প্রকারে উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে উঠেতে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা। এখানে আমার আর কিছু বলার নেই। তে নিজ রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা শুয়ে চোখ বুজে থাকে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা শুয়ে পড়ে চোখ বুজে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম খাওয়ার মতো অবস্থা। তাই বাধ্য হয়ে তের বাবা তার বোনের বাড়িতে পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচে থাকার সম্মতি দেয়। নতুনভাবে শুরু করে বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন তের বয়স ছিল 15 বছর। তের ফুপি অর্থাৎ জাঙ্কুকের মা প্রচুর ধন সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে।
তার ফুফা বড় একজন বিজনেসম্যান, এখন সেখানে তাদের একমাত্র ছেলে জাঙ্কুক দেখাশোনা করে। তে সেই কিশোর থেকে জাঙ্কুককে দেখে আসছে, দেখতে দেখতে কবে যে ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে সেটা সে বুঝতে পারেনি। মনে মনে ভালোবাসার থলি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় জাঙ্কুককে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরে ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে জাঙ্কুক টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। তাই সেদিন টিপ টিপ পায়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়, স্বল্প স্বরে বলে ওঠে, ভাইয়া বিজি? জাঙ্কুক ফোন থেকে মুখ তুলে বলে ওঠে, কিছু বলবি? কি বলবি তাড়াতাড়ি বল। বলে আবারও মোবাইলে মুখ গুজে, ইয়ে মানে ভাইয়া। তে ইতস্ততায় পড়ে, কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে জাঙ্কুকের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক শেষ করে বিদায় তো হবে, বিরক্তি যত সব আজীব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি, আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ হয়ে থাকে, সে হয়তো এমনটি আশা করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে বলে ওঠে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই, ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যা। বলে আবার জাঙ্কুক মোবাইলের দিকে দৃষ্টিপাত করে। তীর দু চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। জাঙ্কুক দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়, কিন্তু জাঙ্কুক আর তীরের দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধ করেনি। তীর খুব বুক ফাটা কান্না পায় তখন, সে কাঁদতে পারেনি। হৃদয়ে ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে, এই মেয়ে আবার এই সময় ছাদে কেন? সে রাতে তিনি তেকে ডেকে পাঠান। তে ওনার সামনে এসে দাঁড়াতেই উনি বলে ওঠেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সব কিছুতেই তোদের সুবিধা দেই। ইদানিং দেখছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করিস। আমার একটা মাত্র ছেলে, অনেক আদরের, তা নিশ্চয়ই জানিস তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলে থেকে দূরে দূরে থাকবি। সেদিন তে তার ফুপির কথার পিঠে জবাব দিতে পারলো না। কথাগুলো সত্যি, আসলেই তো সে ওনার ছেলের পিছু পিছু ঘুরে। সেদিন ওনার কথাগুলো এবং জাঙ্কুকের প্রপোজাল রিজেক্ট পেয়ে খুব পীড়া দেয়। সেদিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টোপাল্টা কিছু ভাবে, তাহলে তার পরিবারের প্রতিটা মানুষের জীবন কতটা সংকটাপন্ন হবে। তারপরে তার 2 ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না, ডিসিশন ফাইনাল করলো। জাঙ্কুক নামের ওই লোকটাকে কষ্ট হলো ভুলে যাবে বলেছে বলে কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাতে সে কি কান্না, দলা বেঁধে বেঁধে কান্না চাপাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবে শেষ হয় দের। তারপর দের খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘর থেকে চালিয়ে নেবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তা জিনকে জানায়। জিন তো সেই খুশি, একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে তীর চোখ জোড়া বসে আসে, লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কর্নারে বসে আছে জাঙ্কুক, হাতে তার একটা বোতল, তার চোখে মুখে গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। জাঙ্কুকের এখনো বিশ্বাস হচ্ছে না, মাত্র 5 দিনের মাথায় এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটি তার পেছনে আঠার মতো লেগে থাকতো, মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত, ছাদে এসে ফুট নেড়ে নেড়ে শরীরে গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আঁকবাঁকু কথাগুলো বলে দিল। মা শেষে হঠাৎ এর অমন কথা কি উত্তর দেবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অধিক খুশিতে সে প্রায় বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুকের সেদিন তাই হয়েছিল। অবশ্য এখানে জাঙ্কুকেরই দোষ, সেও তেকে মনে মনে খুব ভালোবাসে, তা সে তেকে বুঝতে দেয়নি। তেকে জাঙ্কুকের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে। তার ছোট বোনের বার্থডে ছিল, যখন তে লাল রঙের একটা লেহেঙ্গা পরেছিল। সেদিন তেকে একদম অন্যরকম লাগছিল জাঙ্কুকের চোখে। সে কোনোভাবেই দৃষ্টি সরাতে পারছিল না, অথচ তার লাল পরিটা কিছুদিনের ব্যবধানে অন্য কারো হয়ে যাবে। কি রে, এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে কি? সায়নার কথায় ঘোর কাটলো জাঙ্কুকের। এতক্ষণ আগের কথা ভাবছিল, বন্ধুর কথায় বর্তমানে ফিরে আসলো।
জাংকুকের বন্ধুরা জাংকুকের সবটাই জানে। দেখ জাংকুক, এখানে তীর কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস, অথচ মুখ ফুটে একবারও বলিসনি। তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। ও বাইরে বের হলে সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, আর ভিতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে কম। এখন এই অল্প সময়ে কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, তের কাছে ন্যান্সিকে সন্ধ্যার দিকে পাঠাই। তে কেন তোর কাছে ব্যাক করবে না? এটার কারণ ন্যান্সি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দেবে। তারপর যদি তে না বুঝে, তাহলে একেবারে কিডন্যাপ। অবাক হওয়ার কিছুই নেই জাংকুক, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। জাংকুক কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45 বাজে। কিছুক্ষণ হলো সকলে ডিনার সেরেছে। এই বাসার ডিনারটা একটু তাড়াতাড়ি শেষ হয়, এটা জিনের আদেশ। সবাই তাড়াতাড়ি রাতের খাবার শেষ করবে। তে তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে। কিছুতেই চোখে ঘুম আসছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে। চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন মুখে এই গাদা বিরক্তি নিয়ে আবারও বসে পড়লো। ঘুমটা না হওয়ার কারণ হচ্ছে ন্যান্সি। ন্যান্সি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে জাংকুকের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে ন্যান্সির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না জাংকুকের লাইফ আর ফিরে যাবে, আর না তার সাথে দেখা করবে। নিজের কথায় সে অটুট থাকবে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। তে পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখতে পায় বাড়ির কাজের লোক। আপা, জাংকুক ভাইজান বলল আপনার 1 কাপ কফি নিয়ে যাইতে। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি করে দিতেন। ফুপি কি ঘুমিয়ে গেছে? হক করে ঘুমাইছে। তের কফি বানানো শেষ হলে সে কাজের বুয়াকে ডাক দেয়। 1 বার 2 বার 3 বার, কিন্তু কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে বলে সে যে রুম থেকে বেরিয়েছে আর আসেনি। কফিটা তো ঠান্ডা হয়ে যাবে, এখনো ওনার আসার নাম গন্ধ নেই। তের খুব রাগ হলো। সে এখন কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি নিজে গিয়ে জাংকুককে কফির মগটা দিয়ে আসবে? কিন্তু জাংকুকের রুমে তার এখন যাওয়াটা কি একদম ঠিক হবে? আর যেতে ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে তে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে নিয়ে আসবি? তের দিক বেদিক ফিরে আসে, সামনে তাকিয়ে দেখে জাংকুক স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। জাংকুককে দেখে তের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বার দিয়ে ঠোক গেলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, আপনি এখান থেকে চলে যান। কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা কি আর মানুষ শুনে? জাংকুক তের দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে তারপর বলে ওঠে, তার কফি নিয়ে আসতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতে দিবি না? এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি? তে চুপ হয়ে থাকে। জাংকুকের এই কথার সাথে সে কি জবাব দিবে জানে না। কথা বলছিস না কেন তে? আমার জন্য কি তোর একটু মায়া হয় না? এখান থেকে যে করে হোক যেতে হবে, নাহলে কাজের বুয়া আবার চোখে পড়লে ফুপির কানে যাবে, আর তখন কিল্লাফ হতে। ভেবে তে আর চুপ থাকলো না। ভাইয়া, আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এখানে রাখলাম বলে যেই না রুমের দিকে পা বাড়াবে, তখনই জাংকুক তের বাম হাতটা খপ করে ধরে ফেলে। তের এবার ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। যিশু আপা এখনো জেগে আছে, দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার বাকি আছে। আগে সব কথা শেষ করে তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যিই জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতে চাইও না। জাংকুকের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? তে চুপ হয়ে থাকে। জাংকুক এক ছটকায় তেকে সামনে এনে টেনে বলে, এই তুই তো আগে এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন তে? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটার জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসা অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয় পাষাণ কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অবাক্ত ইচ্ছেটার তখন আর কোনো মূল্য থাকে না। জাংকুক তের হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, আমার একটা অনুরোধ রাখবি তে? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করবো, আর না তোকে জ্বালাবো।
তে কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। জাংকুকের মুখে হাসি ফুটে ওঠে, অতঃপর বলে ওঠে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর জিসু আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় সিটকানি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এইটুকু তো অনুরোধ, আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? আরে না, একদম পাক্কা। তারপর জাংকুক আগের কফিটা বেসিনে ফেলে দেয় এবং নিজে কফি বানাতে লেগে পড়ে। তে অন্যদিকে তাকিয়ে তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে, এই হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পিছনে কোনো কারণ নেই তো? আচ্ছা, জিসু আপা যখন আমাকে বলেছিল জাংকুক ভাইয়ের জন্য এক কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে ভালো লাগা অনুভূতি হয়েছিল। এই সুযোগটা প্রিয় মানুষকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াতে, হয়তো এরকম সুযোগ আর আসবে না। আফসোস, কষ্ট মাখা মন নিয়ে কফি বানাই ঠিক আমার মতো এখন জাংকুক ভাইয়ের সেরকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখটাকে বিসর্জন দিতে হয়, এই নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে তের চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি। জাংকুকের কথায় তের ঘোর কাটে। জাংকুকের কফি বানানো শেষ, সেটা তের ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালে আসেনি। তে হালকা হাসির চেষ্টা করে জাংকুকের হাত থেকে কফির মগটা নিয়ে নেয়। ছাদে যাওয়া যাক। তে মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে, আর উদাস দৃষ্টিতে নিঃশব্দ মুখের দিকে তাকিয়ে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে পাবে না। দূরের ওই অন্ধকারের মতোই সব থেকে যাবে, থাকবে শুধু আক্ষেপ, কষ্ট আর দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে তের চোখ ঝাপসা হয়ে আসে, মাথাটা ঘুরতে থাকে প্রচণ্ড। মাথা হাতে রেখে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে, আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাই, ধরুন আমায়, ধরুন, আমি পড়ে যাচ্ছি। অমনি জাংকুক তেকে তার বাহুডোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তা নিচে রাখে। তে মুহূর্তে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে জাংকুকের সে কি হাসি। দেখ, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল, এবার কিডন্যাপ করাটা ইজি হবে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে তের চোখে লাগতেই তের ঘুম ভেঙে যায়। তে পিট করে চোখের পাতা মেলে চারপাশে তাকাতে চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি, কারো কণ্ঠস্বর শুনে তে কাঁপা এবং ভয়ার্ত মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে জাংকুক ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকে এগিয়ে আসছে। তে মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি বলে জাংকুক হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। জাংকুকের কথাতে তে তেমন ভাবান্তর হলো না। তের চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা জাংকুকের দিকে ছুঁড়ে দিল। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? জাংকুক স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল, এখানে আমি আর তুই ছাড়া তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? বলেই জাংকুক পেছনের চেয়ারটার সামনে টেনে তের সামনে ধপাস করে বসে পড়ে। মুহূর্তেই তের চোখে মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। আপনি এমন জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাববে? মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করার খুব শখ জেগেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন, একবার আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না? বলার মাঝে তে দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই, কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু একদম গুম করে ফেলবো। করে ফেলেন খুন। আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় কেন করিস তে? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন আর বাসি না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। তে চুপ হয়ে থাকে। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তুলে স্বাভাবিক এবং সুদৃঢ় কণ্ঠে বলে, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তে। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। ন্যান্সিকে দিয়ে চেষ্টা করিও তোকে আমার সামনে আনতে পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুব কমই ছিল। বলা যায় কিডন্যাপার টেক করতে বাধ্য হয়েছি, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। তে এবারও কোনো জবাব দেয়নি। তে চুপ থাকা দেখে জাংকুক বলে উঠল, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার অত কিছু ভাবতে ভালো লাগছে না, বাসায় যাবো আমি, ব্যাস।
বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি। আমি নিজেই থেকে বাসায় নিয়ে যাব, তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসা যেতে হবে। এমনিতেই কার রাতে তোকে কোলে নিয়ে দৌড়দৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। খাবার টাবার খাস নাকি আবার? ওজন তো কম না বাবা। বলি ঠোঁটের কোণে দুষ্টু হাসি যাবে জাঙ্কুক। তীর বিস্মিত চোখ জোড়ে এবার আগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে জাঙ্কুকের মনে মনে সেই কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখা র্যাশ আপনার নেই। র্যাশ তো নেই, তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না, আমি হতে দিব না। আমি এক্ষুনি বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই তে বিছানা থেকে নামতে যায়, অমনি জাঙ্কুক পথ আটকে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসা যাওয়ার পথ তো বন্ধ। মামা মামি মা ভোর সকালে তোমাকে সার্চ করেছে, তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি নাগরের সাথে চলে গিয়েছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসা না গিয়ে যদি আরেক জায়গায় যেতে চাও, এই জাঙ্কুক তোমাকে সেখানে যেতে দেবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। তো এখান থেকে চলে যাবার ভাবনাটা এক্ষুনি মাথা থেকে ছেড়ে ফেলো। তীর আরও রাগ উঠে যায়। রাগে জাঙ্কুকের গলাটা খুব শক্ত করে চেপে ধরে বলে ওঠে, আপনি নীচ, অসভ্য, জঘন্য, তোমার জন্য আমি সব হতে রাজি। তে গলাটা ছেড়ে দেয়। বেহায়ের সাথে কথা বলে খামোকা সময় নষ্ট। যে করি হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মার নাকি স্ট্রোক হয়েছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করার জন্য তেমন কেউ নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে। কিন্তু সবাই ঘুমিয়েছিল বিদায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুমটা থেকে বেরোবে কিভাবে? তীর ভাবনার মাঝে জাঙ্কুক বলে ওঠে, তে আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও। বলি জাঙ্কুক তীর গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই জাঙ্কুক কি ভেবে আবারও পিছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার বলে দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে তীরের ভিতরটা জাঙ্কুক এই কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাকে হারতে না দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বইতে? পারবে মায়ের ঔষধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে আমাকে পারতেই হবে, এই বাসা থেকে যে করেই হোক বেরোতে হবে, অ্যাট এনি কস্ট। অন্যদিকে রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে তীর মা, চোখে মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা দূরে দরজার কাছ বরাবর দাঁড়িয়ে আছে তীর বাবা, ওনার মুখটা গম্ভীর। তার থেকে দুহাত ধরে কিচেনের দিকটায় তীর ভাই বোন দাঁড়িয়ে। জাঙ্কুকের মা তাদেরকে পর্যবেক্ষণ করে বলে উঠল, এই দুটো ছেলে মেয়েকেও শেষ পর্যন্ত এইটুকু শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিকে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি না জানি কি বলতেন। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয় না। এখন সেই ভদ্র, শান্ত এবং সুশ্রী মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসার যোগ্য। জিনের কথায় জিহাবের অসহায়ত্ব ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি অমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, চালচলন মার্জিত ছিল, বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তা ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে, মেয়েটা ওরকমের কিছু করতেই পারে না। না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখের মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতে উদয় হবে। না না, কিছুতেই মনকে শান্ত করতে পারছে না, সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপর তিনি এই কথাগুলো জিনকে বোঝাতে পারছেন না। জিন তের মা বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তের হুবু শ্বশুর কল করেছে, রিসিভ করে কি বলবো? তের বাবা রিসিভ করতে বলল আর বলে উঠল, মেয়ে অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দেওয়া হবে। জিনও একই কাজ করে। তারপর তের বর পক্ষদের সাথে কথা বলা শেষ হতেই, আপনি পাগল, আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য যায়নি। খামোখা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভ কি হলো? জিন তের বাবাকে এগুলো বলে উঠল, একদম ঠিক বলেছ মা, বর পক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই, তীর তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। জাঙ্কুকের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। জাঙ্কুক বাইরে থেকে বাসায় ফিরল মাত্র, জাঙ্কুকে দেখা মাত্রই তীর মা জাঙ্কুকের দিকে আগ্রহ নিয়ে এগিয়ে গেল। বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? জাঙ্কুক গাড়ির চাবিটা নামিয়ে তীর মাকে স্বাভাবিকভাবে উত্তর দিল, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যার মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি।
আমার মেয়ে যাতে কোনো বদনাম না হয়, ওকে যেন ঠিকভাবে বরপক্ষদের হাতে তুলে দিতে পারি। জাঙ্কুক থতমত খেয়ে যায়, কাপছাড়া হয়ে বলে ওঠে, কি আপনি এখনো ওদের আশা করছেন? করবো না কেন, ওখানেই তো ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নেই আবার বিয়ে, আদায়ের কথাবার্তা সব। জিন বলে উঠল, আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আয়োজনের সাথে হবে। আয়োজনের সাথে হবে মানে? না ইয়ে মানে বললাম কি, তেকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোকা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা তের নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এদের সাথে বিয়ে হবে না, অন্য জায়গাতেও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এক্ষুনি বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে, ওনাদের মেয়ে আর আসবে না। জাঙ্কুক সকলকে বোঝাতে সক্ষম হলো বরপক্ষকে আসতে বারণ করতে। এইদিকে জাঙ্কুক চলে যাওয়ার পর তিনি রুম থেকে বেরোতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুব ভালোভাবে বদ্ধ অবস্থায় ছিল। দরজা জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। রুমে ছোট ছোট দুটি জানালা, যেগুলোর গ্লাস দেয়ালের সাথে অ্যাটাচড। ব্যালকনিটাও নেই। অগত্যতে আশা হারিয়ে ফের ফ্লোরের উপর আবার লেপটে বসে পড়লো। এখন দুপুর গড়িয়ে বিকাল ছুঁই। তে এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূর্ব আকাশে। তে জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুঁটোর খুঁটোর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পরের মুহূর্তে দেখলো নেঞ্জি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে। তে, তুমি ভেতর থেকে দরজা লক করনি? তে নেঞ্জির একটা কথারও জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওনাটা তুলে গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নেঞ্জির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত মন নিয়ে বলে ওঠে, আপু আমাকে এই বাসা থেকে একটু বেরোনোর পথ করে দিন না প্লিজ। নেঞ্জির হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে ক্ষীণ চোখে তের দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। নেঞ্জি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর দিয়ে কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুদীর্ঘ এবং নরম গলায় বলে ওঠে, তে সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার জাঙ্কুক ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। জাঙ্কুক তোমার জন্য পারফেক্ট। আর আজ যার সাথে এঙ্গেজমেন্ট হতো, তার উপরের রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারতে সে তোমাকে কতটা ভালোবাসবে? খুব সুখে রাখবে কিনা? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। জাঙ্কুককে ছোট থেকে দেখে এসেছো, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন জাঙ্কুক রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো জাঙ্কুককে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম, কিন্তু এখন আর সেই ভালোবাসাটা আসে না। আসে ভালোবাসা, তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? ড্যাপ ড্যাপ চোখে ন্যাচের দিকে তাকায়। জাঙ্কুককে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে জাঙ্কুককে ভুলে যাবার চেষ্টা করো। জাঙ্কুককে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা, তুমি দোটানা রোগে ভুগছো। তে বেশ অবাক হয়ে যায়। উনি তো তের মনের কথাগুলো বলে দিল, কিন্তু কিভাবে? তের ভাবনার মাঝে আবারও নেঞ্জি বলে ওঠে, তে আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সব মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব একটা চাপা কষ্টে আছো, যেটা তুমি জাঙ্কুককেও বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি জাঙ্কুকের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আর তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে জাঙ্কুকের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি জাঙ্কুককে ভালোবাসতে শুরু করো, তখন তুমি ছিলে কিশোরী, আর এখন তুমি কিশোরী নও, ম্যাচিউরড। আমি বলবো না তখন জাঙ্কুকের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটাকে আশ্বস্ত করেছো, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছো। তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসো, ভালোবাসাটা চাপা রেখেছো। ঠিক বলেছি রে? তুই কি জবাব দিবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। এই মৃত পুরোই জ্যোতিষী তার মনের কথা কিভাবে বলতে পারলো, তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো। মেন কথায় আসি, তুমি জাঙ্কুককে এসব রিজনে যদি দূরে ঠেলে দাও, তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিক মতো চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, দুদিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নিবে। আর সেখানে জাঙ্কুক, ওর ব্যাপারে তো তুমি জানো ও কতটা স্ট্রং। বলি নেঞ্জি একটা হাঁক ছাড়ে, তে চুপচাপ বসে থাকে। অতঃপর নেঞ্জি জাঙ্কুককে কল করে এবং তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়। তারপর তীর দিকে ফিরে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে শাড়ি আছে এখানে, জাঙ্কুক তোমার জন্য পাঠিয়েছে। তুমি হয়তো গোসল করনি, যাও গিয়ে গোসল করে এইটা পরে আসো। তে ভুরু জোগাড় কুচকে জিজ্ঞাসা করলো, শাড়ি মানে?
আর মানে করতে হবে না, তুমি গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আসো, আমি না হয় তোমাকে নিজ হাতে শাড়ি পরিয়ে দেবো বলে মিষ্টি আসলো নেন্সি। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও যাও। তে নিজের দিকে তাকায়, হ্যাঁ আসলে ওর গোসল করা উচিত, ফ্রেশ হলে একটু হালকাও লাগবে, টেনশনটাও কমবে। ভেবেই তে নেন্সির মুখের উপর আর কিছু বলল না, বাধ্য মেয়ের মতো ওয়াশরুমে ঢুকে গেল। তে গোসল সেরে গায়ে ব্লাউজ আর পেটিকোট পরে বের হওয়ার পর নেন্সি থেকে সাজাতে বসে যায়। মুখের শ্বাসটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন তে কিছুটা চমকে যায়, তাকে সাজাচ্ছে কেন, আর এমন বউ বউ সাজ কেন, আর এত ভারী শাড়ি, এগুলো নিয়ে তে ভাবছিল। সাজানো শেষ হলে নেন্সি বলে ওঠে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে তে একটা ধাক্কা খায়, মাথায় বারবার কতগুলো শব্দে বাড়ি খায়। তাহলে জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আছে নাকি তিনি? ঠিক তখনই দরজার ওপাশে জাঙ্কুকের কণ্ঠস্বর ভেসে আসে, নেন্সি, এই নেন্সি। নেন্সি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। জাঙ্কুক চৌখট বরাবর পা রাখতেই তের মাথাটা টুং করে ঘুরে ওঠে। জাঙ্কুক ভাই তো বর বেশি এসেছে, তার মানে সে যা ভাবছে তাই। তে আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নকটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। পিছন থেকে জাঙ্কুকের বন্ধুরা টপাটপ সামনে এসে বলে দিল, ভাবি কেন বিয়ে করবেন না, কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছে, আমি লজ্জার সকলের সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবে আমার বউ হিসাবে বলেই জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। কাজে অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম, তারপর আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। পরে তেকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট, আর তা দেখে জাঙ্কুকের বন্ধুরা হাসিতে গদগদ। জাঙ্কুকের ধমকা ধমকের করা তলে চাপা খেয়ে তে কবুল বলে ফেলে। তারপর কাবিন নামা সই করে এক পাশে সিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। জাঙ্কুক তার সইটা শেষ করে তে এদিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে ওঠে, এই একদম কাঁদবি না, ঘুম করে ফেলবো তাহলে। ঘুমই করে ফেলুন, আপনার সংসার করার চাইতে ঘুম হওয়া ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, এখন আমি বাবা মায়ের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? পা আছে, পায়ের উপর দাঁড়াবি ব্যাস। আপনি না আসলে এটা জঘন্য, মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ, এমনিতে তোর ভনিতে কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসা করতে হবে আর কত কিছু। নো মোর টক এগেইন, নাও লেটস গো ইউর হাবি হোম। তীর মুখ ভেঙচি কেটে বলে ওঠে, নীলজ্জ লোক। অতঃপর জাঙ্কুক তেকে বিয়ে করে সোজা নিজের বাড়ি চলে যায়। জাঙ্কুকের মা ছেলে আর তেকে এই অবস্থায় দেখে পা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা। জাঙ্কুক, এসব কি? তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? তোমার এতদিন ইচ্ছে ছিল তোমাকে ভালো সুন্দর এবং খুব লক্ষ্যে একটা মেয়ে এনে দিতে, আজ তাই এনে দিলাম। এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে, তার পুরো পরিবার সহ। সমাজের লোক যদি শোনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? তুই আমার মাথা হেড করে দিলি, চিৎকার করে বলে উঠল। জাঙ্কুক ভাবলে ভাবে বলে উঠল, করো চিৎকার, যত ইচ্ছে হয়, অন্তত তেকে নিয়ে আর কোনো কথা বলবে না, কারণ তে এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসা। আমি তেকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না তে কোন ছেলের সাথে পালিয়ে গেছে? তে কারোর সাথে পালিয়ে যায়নি, আমি তেকে জোর করে রাতে কিডন্যাপ করি তের বিয়েটা ঠেকানোর জন্য। আসতে আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, তেকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না, এটা আমি কখনোই হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক। জিনের চিৎকার চেঁচামেচিতে তের মা বাবা বেরিয়ে আসলো। জিন তাদেরকে উদ্দেশ্য করে ব্যথাতুর গলায় বলে উঠল, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শিখালেন শেষ পর্যন্ত আমার ছেলেকে পটিয়ে পাটিয়ে তার গলায় চলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? দয়া দেখানো, এটাই কি শেষ প্রতিদান দিলেন? তের মা বাবা নিশ্চুপ হয়ে আছে। তারা কি জবাব দিবে নিজেরা বুঝতে পারছে না। তারা নিজেরাও হতবাক। ওনাদের কিচ্ছু বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, তো সম্মান দিয়ে কথা বলবে। ছেলের কথায় জিনের মাথায় আগুন ধরে যায়। ওনার নিজের পেটের ছেলে কিনা ওনাকে না জানিয়ে বিয়ে করেছে, আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব কষ্ট লাগছে তার। জিন আর এক সেকেন্ডও দাঁড়ালো না, সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। ঠাস করে বন্ধ করে দিল দরজাটা। তের মা তের দিকে এগিয়ে আসলো। তুই এটা কি করলি? কেন করলি? জাঙ্কুককে কেন বিয়ে করতে গেলি তুই? দুনিয়াতে কি আর ছেলের অভাব পড়েছিল? জাঙ্কুকের বাবাও এগিয়ে আসলো তেকে কিছু বলার জন্য। এর আগে জাঙ্কুক থামিয়ে বলে উঠল, তের কোনো দোষ নেই বাবা,
তের ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে মিথ্যা অপবাদ দিবেন না প্লিজ। ওকে নিয়ে আর কিচ্ছু বলবেন না। ও এখন আমার ওয়াইফ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের গলা আমরা কেটে দিলাম, এটা কিভাবে মেনে নিব? এখানে কারো কোনো দোষ নেই, সব দোষ আমার, কারণ আমি তাকে ভালোবাসি আর আমি তাকে জোর করে বিয়ে করেছি। তাহলে কেন আপনারা নিজেদেরকে দোষারোপ করছেন? এইদিকে তে হাওয়া করে কেঁদে ওঠে, বাবার পায়ের তলায় গিয়ে পড়ে, বাবার দু পা জড়িয়ে বলে ওঠে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। তের মা বাবা দুজনে তাদের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। নেচে এগিয়ে আসলো, সব ঠিক হয়ে যাবে তে, প্রথম এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না, আর কষ্ট দিও না নিজেকে, অনেক রাত হয়েছে, এবার রুমে চলো বলি নেন্সি তেকে জাঙ্কুকের রুমের দিকে নিয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এটা করেছে নেন্সি নিজের হাতে। তে ফুল সোজা বিছানায় একদম কোণার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখে মুখে তার বিষণ্ণতা। জাঙ্কুকের সাথে বিয়েটা হয়ে আসলে খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট, সবগুলোর চিত্র যেন চোখের সামনে ভাসছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না, কেউ তো আর মনে হয় না তাকে ক্ষমা করবে, ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলেছে পরের দিনগুলোতে? ভাবতেই মুহূর্তে তের বুকটা ভার হয়ে ওঠে, তার সাথে চোখের কণা বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে আসে। তে নিজের চোখের পানি মুছে নেবে, তার আগেই জাঙ্কুক তার চোখের পানি মুছে নিল। তে কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে জাঙ্কুক সেই পানিটুকু মুছে দিয়েছে। মা মা চোখ করে তাকিয়ে আছে। তে এবার অস্পষ্ট একটা শব্দ করে জাঙ্কুককে ধাক্কা মারে। এইতে খানিকটা দূরে সরে যায় জাঙ্কুক, অভিমানী স্বরে বলে ওঠে, তে আপনি আমাকে একদম টাচ করবেন না, এই আপনার জন্য আজ আমার এমন দিনটি দেখতে হলো, দূরে যান আপনি আমার থেকে। জাঙ্কুক ধাতস্থতা বজায় রেখে তের দিকে এগিয়ে আসে, বলতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ দেখছিস না সকলে কিভাবে রেগে আছে, অভিমান করে আছে, কয়দিন পর দেখবি সবাই ভুলে গিয়ে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না, না আপনার মা এই সম্পর্ক মেনে নিবে, আর না আপনার বাবা, কেউ মেনে নিবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নেবে। আমার উপর শুধু একটুকু বিশ্বাস রাখ। না, কোনো বিশ্বাস আর ভরসা নেই, আপনার সাথে আমার কোনো কথা নেই, সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলিতে পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর জাঙ্কুক ছোট্ট ছোট্ট চোখ করে তের দিকে তাকিয়ে আছে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে, তারপর কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল, তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল। ভেবে জাঙ্কুকের গলার স্বর খাদে নামিয়ে বলে ওঠে, তে এখনই ঘুমাবে? তে প্রতি উত্তর করলো না। জাঙ্কুক আবারও ডাকলো, এই তে। এবার তে মাথা সোজা করে প্রচন্ড রাগী গলায় বলে উঠলো, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমোতে দিবেন না? আজ তো আমাদের বাসর রাত। টানা টানা গলায় বলে উঠলো, তো আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করে এবার জাঙ্কুক পুরোপুরি জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসর রাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি বাসর। তের চোখে মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। এই ছেড়ে বলছে কি, আছে কোনো লজ্জা শরম? এবার প্রকাশিত কণ্ঠে, নির্লজ্জ ঠোঁট কাটা, বউয়ের সামনে এত লজ্জা সম থাকা চলে না। তারপর আজ আমাদের বাসরাত, বাসরাতে প্রথম লজ্জা হলো তা উড়িয়ে দিতে এই জাঙ্কুকের। তাকে কথা বলার আগেই তে বলে উঠলো, নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, নিচে গিয়ে ঘুমান, যদি নিচে না যাই। এই কথা বলেই জাঙ্কুক তের দিকে স্লো গতিতে এগোতে থাকে। তে ভয় পেয়ে থমথমে গলায় বলে ওঠে, এই কাছে আসবেন না কিন্তু, কাছে আসবেন না বলে দিলাম, তাহলে চিৎকার দিব। জাঙ্কুক খিলখিলিয়ে হেসে ওঠে, আর তেকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে যেতে যেতে বলে ওঠে, তুই চিৎকার কর, আমি ঘুমাই, গুড নাইট। বলে জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। তে অবাক, জাঙ্কুক যে অমন ভয়টা করে ভাবে শুতে যাবে তার বিশ্বাসই হয়নি। তবে তের কেন জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন এমনটা হলো জানে না, হয়তো মনের অবচেতনে জাঙ্কুকের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সেও চেয়েছিল জাঙ্কুক তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। তের মুখে একটা লজ্জা মাখা হাসি টেনে জাঙ্কুকের পাশে শুয়ে পড়লো। সব মাত্রই জাঙ্কুক উঠে পড়লো, মুখশ্রী তের কানের কাছে গুঁজে ফিসফিস গলায় বলে উঠলো, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন তে, আমি কখনো তোমাকে দূরে যেতে দেবো না। বলে জাঙ্কুক তের ওদের উপর আলতো করে হাত রাখলো। তের কি বাদে সে মুখ ডুবালো। মুহূর্তে তের শরীর শিরশির করে উঠলো।
ভিতরটা বিদ্যুতের মতো ধক করে উঠল। জাঙ্কুককে দূরে সরাতে নিলে জাঙ্কুক আরো তেকে কাছে টেনে নেয়। জাঙ্কুকের স্পর্শ গভীর থেকে গভীর হতে থাকে। তে বিছানার চাদর খামছে নিজেকে সংযত রাখার চেষ্টা করলো, কিন্তু দেহ যেন তার সাথে বেইমানি করলো। সে হাল ছেড়ে দিল, জাঙ্কুককে বাধা দিল না আর। জাঙ্কুক অতি শান্তিপূর্ণে তেকে নিজের করে নিল। এক দেহে মিশে গেল দুজন মানব মানবী। রাত গভীর হওয়ার সাথে সাথে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলা মোবাইলের শব্দে ঘুম ভাঙে জাঙ্কুকের। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিতেই তার হাতে টান পড়ে। তাকিয়ে দেখে তে তার ডান হাতের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার ডাগর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনের কিছু চুল মুখের উপরে এলোপাতারি পড়ে আছে। কতটা সুন্দর লাগছে। জাঙ্কুক দীর্ঘক্ষণ তের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে আবারও বেজে ওঠে। এইবার জাঙ্কুক কিছুটা বিব্রত হয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে জাঙ্কুক কিছুটা ভরকে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই তার বাবা কল করেছে, নাহলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। জাঙ্কুক খুব শান্তিপূর্ণে তেয়ের মাথাটা বালিশের উপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে বেলকনিতে চলে যায়। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, কংগ্রেচুলেশনস মাই সন। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতেই জাঙ্কুক কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে। ভাবনার মাঝেই আবারও বলে উঠল, জাঙ্কুক, তেকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। রূপে গুণে তো মাশাআল্লাহ। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস তেকে বিয়ে করে। আমি কিছু দিনের মধ্যেই চলে আসবো। তোর মাকে নিয়ে টেনশন করিস না, আমি এসে বুঝিয়ে নিব। জাঙ্কুক তার বাবার সাথে কথা বলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে তে চোখ মেলেছে সবেমাত্র। তেকে উদ্দেশ্য করে বলে উঠল, যাও ফ্রেশ হয়ে আসো। তে মাথা নাড়িয়ে অমনি সে মুচড়ে ওঠে। জাঙ্কুক ঘুরে কুচকে বলে ওঠে, কি হয়েছে? তে কি উত্তর দেবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলে ধপধপ করে তার নিচে পড়ে যাবে। আর জাঙ্কুক তাকে ব্লাউজ আর পেটিকোট অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। মুহূর্তে তের মুখটা কেমন অসহায় হয়ে ওঠে। সে এদিক ওদিক তাকাতে থাকে, কি করবে, কিভাবে এখান থেকে বাথরুমে যাবে। জাঙ্কুক যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রামসাগরটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে। ভাবনার মাঝে জাঙ্কুক আবারও বলে ওঠে, কি হয়েছে যে উঠতে পারছো না? ভালোবাসার ডোজকে একটু বেশি করে দিয়েছে রাতে। মুহূর্তে চোখ গরম করে তাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার মুখ টেপে বলে উঠল, আচ্ছা আচ্ছা বলো কি হয়েছে। না মানে একটা প্রবলেম হয়েছে। আপনি একটু বাইরে যান তো। বাইরে গিয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতো নিয়ে আসেন। স্যান্ডেল এখনো কোথায় পাবো? বউয়ের জন্য এতটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি। বউ শব্দটা শোনা মাত্রই জাঙ্কুকের ভিতর আকুবাকু করতে লাগলো। অবশেষে নিজ মুখে স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর আর কি হতে পারে। এর জন্য হাজারটা আবদারও রাখতে রাজি সে। জাঙ্কুক আর দেরি করলো না। তেকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে যায়। তে যেন হাফ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাতলে হাতে রাখতে জাঙ্কুক পিছন থেকে, তে শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা জাঙ্কুকের আর বলা হলো না। সে তেকে এহীন অবস্থায় দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর তের অবস্থা তো যায় যায়। সে তাড়াতাড়ি করে বুকের কাছের কাপড়টা জবুথবু করে ধরে পেছনে ঘুরে রাগী স্বরে বলে ওঠে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? আসলে আমি ওই স্যান্ডেলের কথা জিজ্ঞাসা করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার। যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বলে লাগবে, এখন বলছে লাগবে না। যান। তে রাগী মুখ দেখে জাঙ্কুক মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর জাঙ্কুক চলে যেতে পা বাড়ায়। হঠাৎ কি ভেবে যেন আবার এক পা পিছু হটে। গলাটা ছেড়ে দিয়ে বলে ওঠে, তবে ইউ আর লুকিং সো হট। বলেই জাঙ্কুক চোখ টিপ দেয়। এটাতে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। জাঙ্কুক রুমে ছিল। তে এদিকে তাকাতেই তার চোখ আটকে গেল। পরীর মতো লাগছে তোমাকে। এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট। লজ্জা সব নেই আপনার? জাঙ্কুক ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে তে এদিকে এগিয়ে আসে। তে একটা ঢোক গিলে পেছনে চলে যায় হেঁটে হেঁটে। জাঙ্কুক তেকে হ্যাসকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে। মুখের সামনে আসা এলোপাতাড়ি চুলগুলো খুব সযত্নে কানের পিছনে গুজে দেয়।
ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, লাভ ইউ, একটা কিস করি। তে জাঙ্কুককে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে ওঠে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দেব? উফ, রাগ উঠছে এখন, এমনিতেই মনটা ভালো নেই। আর আপনি আসছেন নাটক করতে, পথ ছাড়ো, নিচে যাব। এখন নিচে যেতে দেবো না বলে জাঙ্কুক তেকে আবার টেনে নিজের কাছে নিয়ে আসে। তেকে ঘুরিয়ে তের চুলে নিজের মুখ ডুবিয়ে দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তের মা বাবা এখনো তের উপর খুব রেগে আছে। এর মধ্যে জাঙ্কুকের বাবা চলে আসে, এসে তাদেরকে বোঝায় তারা যেন সবকিছু মেনে নেয়। ভালোবাসা কোনো অপরাধ না, তাই মেনে নেওয়াটাই শ্রেয়। তের মা সব ভুলে তেকে নিজের বুকে আগলে নেয়। আর তের বাবা নিজের ভুল বুঝতে পারে, তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাই বাড়িতে থাকেননি। জোর করেও তাদেরকে রাখা সম্ভব হয়নি, তারা অন্য জায়গায় বাসা নেয়। জাঙ্কুকের বাবা জিনকে বোঝাতেও সক্ষম হয়। জিনও আস্তে আস্তে তেকে মেনে নিতে শুরু করে। অতঃপর সকলের দোয়ায় এবার তেকুকের ভালোবাসা পরিপূর্ণতা পায়। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।